ফার্স্ট টাইম ওনার ছেলের মৃত্যুর পর উনি ছেলেকে নিয়ে কিছু বললেন, ঠিক আছে? কি বললেন? তো উনি বললেন যে ওনার ছেলে, রিঙ্কু দেবীর ছেলে মৃত্যুর আগে এটা বলে গেছেন যে মানে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এখনকার ভিডিওতে কথা বলছি রিঙ্কু দেবীকে নিয়ে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা রিঙ্কু দেবীর ভিডিওস তো ভীষণ পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু তার সাথে সাথে যদি আপনারা একটু আরও যে সমসাময়িক বিষয়ের উপর ভিডিওসগুলো থাকে সেগুলো একটু প্লিজ দেখুন। কারণ আমি ভেরি রিসেন্ট তিলোত্তমাকে নিয়ে একটি ভিডিও করেছি। আমার মনে হয় যে তিলোত্তমাকে উই ওয়ান্ট জাস্টিস, সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, ঠিক আছে? তো প্লিজ একটু তিলোত্তমাকে নিয়ে যে ভিডিওসগুলো হচ্ছে, যেই করে থাকুক, একটু আমি করেছি যেমন ভিডিও, আমি তো বলবো আপনারা অবশ্যই দেখুন ভিডিওটি, কারণ খুব দরকার আছে। একটা 1 বছর হতে চললো, এখনও কিন্তু তিলোত্তমার সুবিচার পেল না। তিলোত্তমার বাবা মাকে কিন্তু কোর্টে বলা যেতে পারে রীতিমতো হ্যারাস হতে হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, জানি না তিলোত্তমা বিচার পাবে কি পাবে না, কিন্তু তিলোত্তমা বিচার না পেলেও এই 1 বছরের মধ্যেই আবার ঘটে গেছে কসবা কাণ্ড, ঠিক আছে? কসবা ল কলেজের মানে কি যে হচ্ছে সত্যি কথা। আজকে দেখলাম যে এই ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা হয়েছে, ঠিক আছে? ধর্ষণ খুন ছিল বোধহয়, ফাঁসির সাজা হয়েছে। তো সাজা তো অনেক হচ্ছে অনেকের, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরও কিন্তু এই অপরাধগুলো কমছে না। এই অপরাধগুলো কেন কমছে না, এটাও কিন্তু সত্যি একটা ভাবার বিষয়। যেহেতু আমি এই ভিডিওটা করছি অন্য রিলেটেড, রিঙ্কু দেবীকে নিয়ে, কিন্তু তবু আমি দুটো কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে আজকে ধরুন এতটা ধর্ষণ, এত কিছু বেড়ে গেছে, তাই তো? আজকে আমরা আমাদের সন্তানকে, যাদের মেয়ে সন্তান আছে, সত্যি কথা বলতে কি এইসব দেখে খুব ভয় লাগে, জানেন? যে যখন উচ্চশিক্ষার জন্য তারা বাইরে যাবে বা হয়তো কলেজে যাবে, যে কোনো কারণেই মানে খুব ভয় লাগে যে কোনো অঘটন ঘটতে সত্যি কথা মানে ভাবাই যায় না। কিন্তু একটাই বলবো যে যারা আপনারা পুত্র সন্তানের মা বাবা আছেন, তারাও যদি কিছুটা হলেও একটু দায়িত্ব নেন যে আপনাদের ছেলেটি যেন, দেখুন সুসন্তান তো প্রত্যেকেই, কিন্তু তবুও তার চারিত্রিক দিকটাও যদি একটু আপনারা মানে একটু যদি সেটাকে নিয়ে একটু চর্চা করেন বা হয়তো সেই বিষয়টার ওপর একটু যদি ধ্যান দেন, তাহলে হয়তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা হলেও কমবে। তার কারণটা হচ্ছে এই যে ছেলেটি কসবা কাণ্ডের যে মনোজিৎ, ঠিক আছে, সে তো ধরুন তার বাবা যেটা বলছে যে ছেলে বড় হয়ে গেছে, আমি কোনো কিছু খোঁজখবর রাখিনি অত। এই যে ছেলে বড় হয়ে গেছে, কোনো কিছু খোঁজখবর রাখেননি উনি, কিন্তু ছেলে এরকম একটা কাণ্ড তো ঘটিয়ে দিল। এতে কিন্তু আলটিমেটলি যে মেয়েটির ক্ষতি হলো শুধু তাই নয়, ছেলেটিরও কিন্তু জীবনটা বলা যেতে পারে বরবাদ হয়ে গেল, তাই না? তো একটা ঘটনা ঘটছে একটা, এবং সেটার যে ইমোশনগুলো, ধরুন ছেলেটি হয়তো একটা ইমোশনের বশবর্তী হয়ে এটা করেছে, কিন্তু সে এর আগেও এরকম বহু কাজ করেছে। এখন ব্যাপারটা হচ্ছে তার বাবা মা যদি একটু মানে সচেতন হতেন, বা একটু যদি এগুলো জেনে, যদি একটু, নিশ্চয়ই তার কানে পৌঁছেছে কোনো না কোনো ঘটনা, যদি সেইভাবে ছেলে যতই বড় হয়ে যাক, এই যে একটা ব্যাপার আছে না, যে ছেলে বড় হয়ে গেলে বা মেয়েদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে শাসন করা যাবে না, কিছু বলা যাবে না, এটা কিন্তু কখনোই আমার মনে হয় কাম্য নয়। কারণ বাবা মা কিন্তু সন্তানদের শাসন সবসময় করতে পারেন। আরেকটা জিনিস এখানে আমি একটু বলতে চাই, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এই কিছুদিন আগে আমি ফেসবুকে একটি জিনিস দেখছিলাম, সেখানে একজন টিচার এটা বলছিলেন, এখন যেটা চলছে আর কি এসএসসি রিলেটেড, যেখানে বলছিলেন যে মানে শিক্ষক বা শিক্ষিকার হাত থেকে না এখন বেদ কেড়ে নেওয়া হয়েছে। মানে শিক্ষক শিক্ষিকারা সত্যি কথা বলতে কি এখন আর শাসন করতে পারেন না তাদের মানে স্টুডেন্টদের, ঠিক আছে? এবং শাসন করলেই দেখবেন অনেক ক্ষেত্রে হয়তো সেটা খবরের শিরোনামে চলে আসে, কিন্তু আমাদের সময় তো এরকম ছিল না, তাই না? সেই সময় কিন্তু এই নোংরামো ঘটনাগুলো, যদিও এই জেনারেশন যেটা চলছে হয়তো টিচাররা হয়তো তাদেরকে শাসন করেছেন, কিন্তু তবুও এখনকার জেনারেশনকে কিন্তু টিচাররা সেইভাবে কিন্তু শাসন করতে পারেন না, পানিশমেন্ট দিতে পারেন না। ম্যাক্সিমাম যারা আছেন একটুখানি যদি তাদের মানে একটুখানি কি বলবো, যাদের অর্থ থাকে, ধরুন একটুখানি মানে আপার মিডিল ক্লাস ধরেই তারা মোটামুটিভাবে আপনার দিয়ে দিচ্ছে হচ্ছে প্রাইভেট স্কুলে। এবার প্রাইভেট স্কুলে তো স্বভাবতই বাবা মার মন জুগিয়ে চলা হয়, তাই না? তো কোথাও না কোথাও যে কোনো কারণে হোক সন্তানদের
শাসন মানে টিচাররা যেমন করতে পারেন, বাবা মারাও করতে পারে, কোথাও না কোথাও যদি এই দায়িত্বটা যাদের পুত্র সন্তান আছেন তারা প্রত্যেকে যদি একটু নেন যে আমার ছেলেটি এরকম কোনো ঘৃণ্য অপরাধ কোনোদিন করতে পারে না বা করবে না, সেরকমভাবে যদি আপনারা সবাই একটু যত্নবান হন তাহলে কিন্তু এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রে কমে যায়। ঠিক আছে, আমরা কিছু হলেই হয়তো গভর্নমেন্টকে দোষারোপ করছি বা কিছু, অবশ্যই গভর্নমেন্টে তো গাফিলতি আছেই, সেটা কোনো অংশে অস্বীকার করা যায় না, কিন্তু এটাও ঠিক যে ধরুন মানুষের যে চারিত্রিক যে ব্যাপারটা না, প্রত্যেকটা ধরুন সন্তানের চারিত্রিক গঠনের যদি একটু বাবা মা সচেষ্ট হন, একটু যদি মানে তাদের যতই বড় হয়ে যাক অন্যায়কে অন্যায় করছে সেই জিনিসটা বলার মানে সাহস বলুন, মেরুদণ্ড বলুন, যেন প্রত্যেকটা বাবা মার থাকে। পুত্র সন্তানের বাবা মার ক্ষেত্রে যেহেতু ধর্ষণ রিলেটেড কথা বলা হচ্ছে, আজকে কিন্তু ছেলেটির জীবনটিও কিন্তু বরবাদ হলো। একটা ছেলে তো না, আরও দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। তো এবার ফিরে আসি রিঙ্কু দেবীকে নিয়ে। তো রিঙ্কু দেবীকে নিয়ে যেটা বলার, যে রিঙ্কু দেবী মোটামুটিভাবে ধরুন আজকে দেখলাম ওনার সেকেন্ড হাজব্যান্ডকে নিয়ে তো এখন জানেন কি চলছে, পলিটিক্সের যে ব্যাপার স্যাপার, ঠিক আছে, সেসব কিছু চলছে। তো সেই সূত্রেই ওনার সেকেন্ড হাজব্যান্ড আজকে দিল্লিতে গেছিলেন এবং সেখানে সেই সস্ত্রীক গেছিলেন, মানে রিঙ্কু দেবীও সঙ্গে গেছিলেন। এবার রিঙ্কু দেবী সেখানে গিয়ে জানেন যেটা যথারীতি হয়, যে একটা সাংবাদিক সবাই ঘিরে ধরে এবং সেখানে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং বেশ কিছু কথা বলেছেন। তার আগে আমি একটা জিনিস অবশ্যই বলি, রিঙ্কু দেবী কিন্তু বেশ সুন্দর সাজগোজ করতে পারেন, মানে উনি কিন্তু মানে এটা কিন্তু সে কোন সবার ট্যালেন্টও এটা থাকা উচিত না। রিঙ্কু দেবী খুব সুন্দরভাবে, মানে ওনাকে তো আমরা ওনার মেকআপ ছাড়া দেখেছি, আবার মেকআপ খুব সুন্দরভাবে উনি করেন, মেকআপ করলে কিন্তু ওনাকে বেশ ভালোই লাগে। ঠিক আছে, খুব সুন্দর সেজে গুজে উনি গেছেন এবং সেখানে ইন্টারভিউতে উনি কিছু কথা বলেছেন। তো আজকে কিন্তু আমার ভিডিওটার মেন বিষয় হচ্ছে ওটাই। আচ্ছা, আমি এই ফার্স্ট টাইম ওনার ছেলের মৃত্যুর পর উনি ছেলেকে নিয়ে কিছু বললেন। ঠিক আছে, কি বললেন? তো উনি বললেন যে ওনার ছেলে, রিঙ্কু দেবীর ছেলে মৃত্যুর আগে এটা বলে গেছেন যে মানে সেকেন্ড হাজব্যান্ড রাজনীতিগত দিক থেকে তিনি যে আদর্শে বিশ্বাস করেন, সেই আদর্শে মানে সোজা কথা সেকেন্ড হাজব্যান্ডের আদর্শে কে তিনি সম্মান জানিয়েছেন এবং বাবা বলে সেকেন্ড হাজব্যান্ডকে রিঙ্কু দেবীর ছেলে বাবা বলে সম্বোধন করেছে এবং বাবা যেটা করবে সেটা ভালোই করবে এবং বাবার যেই দলেই যাক না কেন অন্য দলের যারা থাকবেন তারা সেই দলে চলে যাবে, শুধুমাত্র তার বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে, এরকম একটা কিছু কথা বলেছেন। আমি রাজনীতির দিকে যাচ্ছি না। তো আবার কথা হচ্ছে যে এই যে রিঙ্কু দেবী এই কথাটা বললেন, এটা একটু যদি আমরা একটু ডিটেলে দেখি, রিঙ্কু দেবীর ছেলের সঙ্গে অবশ্যই তার যে সেকেন্ড হাজব্যান্ড তার মানে দিলীপ বাবু, আমি নামটা নিয়েই বললাম, ওনার কিন্তু যথেষ্ট একটা সুসম্পর্ক ছিল, নো ডাউট। কারণ দিলীপবাবু যে ব্যাপারটা আছে উনি কিন্তু ভীষণ মানে ওনাকে মানে সহজ সরল মাটির মানুষ লাগে। ঠিক আছে, আমি রাজনীতিগত দিক থেকে কিন্তু এখানে আসছি না, যেটা লাগে সেটা বলছি, সহজ সরল মাটির মানুষ লাগে। তো উনি রিঙ্কু দেবীকে, যেহেতু রিঙ্কু দেবীকে জীবনসঙ্গী হিসেবে উনি চয়ন করেছেন এবং অবশ্যই তার ছেলেকে তিনি কিন্তু ক্রিকেট খেলা দেখাতে নিয়ে গেছিলেন এবং সেখানে অবশ্যই যখন ক্রিকেট খেলা দেখতে গেছেন মানে তার সঙ্গে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে, তাই তো, খুব ভালো একটা সম্পর্ক আছে। তো এক্ষেত্রে রিঙ্কু দেবীর ছেলে কিন্তু তার সেকেন্ড হাজব্যান্ড মানে দিলীপ বাবুকে কিন্তু বাবা বলেই সম্বোধন করেছে। তো আমার একটাই বক্তব্য, যখন রিঙ্কু দেবীর ছেলে তার সেকেন্ড হাজব্যান্ডকে বাবা বলে সম্বোধন করেছেন, তাহলে তো ছেলেকে বিয়ের পর নিজের কাছে এনে রাখলে তাহলে হয়তো এই জিনিসটা হতো না। আমি বলছি না যে ছেলে খুব ছোট, ছেলে চাকরি করে, ছেলেকে অত বড় ছেলেকে নিজের কাছে এনে রাখতে হবে, কিন্তু রিঙ্কু দেবী তো নিজে মুখে বলেছেন ছেলের মৃত্যুর পর যে তার ছেলে ভীষণ একা হয়ে গেছিল। যখনই রিঙ্কু দেবীর কাছে আসার কথা, রিঙ্কু দেবী নাকি বাড়ি করবেন, ঘর করবেন, এরকম একটা কথা শুনছিলাম আমরা। হয়তো রিঙ্কু দেবী এখন বর্তমানে যেখানে আছেন মানে দিলীপবাবুর হয়তো ওই ঘরটা কি হয়তো কি জানি না, কিছু একটা ব্যাপার হবে।
তো এই যে ব্যাপারটা, মানে ধরুন আজকে ছেলেটি তো একাকিত্ব তো বোধ করেছে, তাই না? কারণ কোথাও না কোথাও এই যে জেনারেশন আছে না, সেখানে এইরকম একটা জিনিস, মানে রিঙ্কু দেবী ধরুন সেজে গুজে বিয়ে করেছেন, ছেলে কিন্তু বিয়েতেও ছিলেন না, কোথাও না কোথাও তো ছেলে মন থেকে হয়তো এই বিয়েটা মেনে নিতে পারেনি, মানে মা যে পর হয়ে গেল, মার লাইফে যে অন্য কেউ চলে এলো, সেইটা হয়তো মন থেকে কোথাও না কোথাও অ্যাকসেপ্ট করতে পারেনি, এটাই হচ্ছে ব্যাপার। আর তার থেকেও যে বড় কথা যে রিঙ্কু দেবীকে দেখে তো আমাদের যথেষ্ট বোল্ড অ্যান্ড ব্রেভ মনে হয়, তাই না? মানে উনি সত্যি কথা বলতে কি, উনি ভীষণভাবে প্র্যাকটিক্যাল একজন ওমেন, এবং উনি ভীষণ সাহসীও বলা যেতে পারে, কারণ এই বয়সে এসে এরকম সেজে গুজে বিয়ে করা এবং সব কিছু ধরুন যেভাবে ম্যানেজ করেছেন উনি, সেটা তো অবশ্যই, তাই না? আজকে কিন্তু রিঙ্কু দেবী বেশ খুশিই লাগলো ওনাকে দেখে, মানে উনি কিন্তু ওনার বিবাহিত জীবনটাকে কিন্তু চুটিয়ে আনন্দ উপভোগ করছেন, ঠিক আছে? যতই ওনার ছেলে ওনার সাথে এখন নেই, ওনার সাথে কেন এই দুনিয়াতেই এখন নেই, কিন্তু উনি চুটিয়ে ওনার জীবনটাকে উপভোগ করছেন। মানে কোথাও থেকে বোঝার উপায় নেই যে উনি কিছুদিন আগেই পুত্রহারা হয়েছেন। আবার বললেই এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে সবসময় কি তিনি কান্নাকাটি করবেন? একদম না, কিন্তু আজকে ফার্স্ট টাইম ছেলের মৃত্যুর পর কিন্তু তিনি এই কথাটা বললেন যে আমার ছেলে তখন মারা গেছে, তো ছেলেও কিন্তু যখন ছিল, তো বাবার এই মানে রাজনীতিগত দিক থেকে বললেন আর কি উনি। তো কোথাও না কোথাও ছেলের একাকিত্ব এবং হয়তো তার ফ্রেন্ড সার্কেলের একটা, এই যে বাবা মায়ের এই বয়সে বিয়ে করা একটা টোন টিটকিরি, এবং তার গার্লফ্রেন্ডের ব্ল্যাকমেল, যেটা তো এসেছিল আর কি রিঙ্কু দেবীর, যেটা মিডিয়াতে এনেছিলেন, জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে। কারণ একটা জিনিস আমার ডাউট হয়েছে গার্লফ্রেন্ডের এই ব্যাপারটাতে, যে যখন ও ছেলের ওই একদম অন্তিম দর্শনের জন্য ছেলের মানে জাস্ট ওই শববাহ জানে যখন ছেলে শুয়েছিলেন উনি, তো সেখানে ওর বান্ধবী যে ছিল এমনভাবে কান্না করছিল, মানে ধরুন সেই কান্নাটা কিন্তু না রিয়েল লাগছিল না, এটা হচ্ছে ব্যাপার। ও যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি হবে, মানে এগুলো যেন লোককে শুনিয়ে শুনিয়ে সে বলছিল, এটা কিন্তু আপনারাও যদি দেখেন ওই ভিডিওসগুলো বুঝতে পারবেন। তো কোথাও না কোথাও তার মধ্যে একটা আর্টিফিশিয়াল জিনিস কিন্তু আমাদের লেগেছে, ঠিক আছে, যে হ্যাঁ ও এরকমভাবে এ করছে, এমনভাবে লোককে শুনিয়ে শুনিয়ে করছে, তো যেটা বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও বান্ধবীর জন্য কিন্তু সে একটা, তার মানসিক পরিস্থিতি ঠিক ছিল না, প্লাস তো অসুস্থ তো অবশ্যই ছিল, যেটা রিঙ্কু দেবী বলেছেন নার্ভের অসুবিধা ছিল তার ছেলেটি। তো এত সব কিছুর পরেও তিনি রিঙ্কু দেবী বিয়ে করেছেন, খুব ভালো কথা, কিন্তু ছেলের দায়িত্ব, যেখানে রিঙ্কু দেবী বলছেন আমি শ্বশুরবাড়িতে আমি রান্না করছি আর আমার ছেলে ওখানে না খেয়ে চলে যাচ্ছে, মানে রিঙ্কু দেবীর মনের মধ্যেও এটা হয়েছে অবশ্যই, মা তো, যে আমি এখানে রান্না করছি আর আমার ছেলে ওদিকে না খেয়ে মানে কি, মানে কুক যাচ্ছে কিন্তু ওর ওই টাইমে হয়তো ঘুমুচ্ছে, তারপরে অফিস বেরিয়ে যাচ্ছে, তো অফিসে খাওয়া দাওয়া আমরা সকলে জানি যে কীরকম হয়, ক্যান্টিনের খাওয়া দাওয়া রোজ রোজ তো কীভাবে খাবে, তো সেই যে একটা মানে গিল্টি ফিলিং, এটা কিন্তু রিঙ্কু দেবীর ছিল, ঠিক আছে? ছেলের জন্য উনি কিছু করতে পারছেন না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই ধরুন রিঙ্কু দেবী তার ছেলেকে যেভাবে মানুষ করেছেন, মানে এটাও কিন্তু সত্যি, কারণ উনি কিন্তু ধরুন একটা একা মহিলা একটা ছেলেকে মানুষ করেছেন, ঠিক আছে? তার কিন্তু দেখুন সমস্ত পড়াশোনা সব কিছু উনি করেছেন, তারপরে তার কেরিয়ার হয়েছে, সে একজন আইটি ইঞ্জিনিয়ার, তাই তো? তো সেই সব কিছু যে হয়েছে, তার কিন্তু চারিত্রিক দিকটাও কিন্তু সুন্দরভাবে গঠন হয়েছে, তাই না? কিন্তু যেটা রিঙ্কু দেবী সব থেকে বড় ভুল করেছেন, যে ছেলেকে সেটেল করে তারপরে যদি উনি বিয়ে করতেন, আমার যেটা ধারণা উনি হয়তো ছেলেকে সেটেল করতে চেয়েছিলেন, সেই জন্য ওই বান্ধবীর সঙ্গে তার বিয়ের কথাও কিন্তু বলা হয়েছিল, কিন্তু বান্ধবী বিয়ে করতে রাজি হয়নি, ছেলেটির বান্ধবী বিয়ে করতে রাজি হয়নি, এটাও রিঙ্কু দেবী বলেছেন পরবর্তীকালে। এখন বান্ধবী কেন বিয়ে করতে রাজি হননি সেটাই একটা ডাউট মানে ব্যাপার আর কি, কারণ বান্ধবীর সঙ্গে যখন ছেলের সম্পর্ক আছে, যখন তারা একসাথে থেকেওছে বোধহয়, তো বিয়ে করতে কেন রাজি হয়নি সেটা সত্যি বোঝা যাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, মানে রিঙ্কু দেবীর বিয়ে নিয়ে কি কোনো রকম কোনো মানে বান্ধবীর থেকে বা বান্ধবীর সঙ্গে তার ছেলের কি কোনো মনোমালিন্য হয়েছিল কি না, বা এরকম কোনো কিছু ব্যাপার হয়েছিল কি না, সেটা কিন্তু রিঙ্কু দেবী কিছুই জানেন না, কারণ তিনি কিন্তু বিয়ের পর তার নতুন জীবনে ব্যস্ত ছিলেন, এখনও যেমন তিনি আছেন, ঠিক আছে? তার নতুন মানুষজন, কারণ এটা দেখুন এটা খুব একটা নর্মাল ব্যাপার, তো যখন
মানে কারোর বিয়ে হয় ধরুন, সে যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে চেষ্টা করে যে শ্বশুর বাড়ির লোকের মন জুগিয়ে চলার, ঠিক আছে। এক্ষেত্রে ধরুন যে বয়সে বিয়ে করেছেন সেখানে কারোর মন জুগিয়ে চলার মতো কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও তার একটা রেসপন্সিবিলিটি তো। তো সেই জন্য তিনি সেখানে রান্না করা, শাশুড়িকে যত্ন করা, বা তার হাজবেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করা, তো এই ব্যাপারগুলো নিয়ে না মানে তিনি হয়তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছেন। এবং ছেলের এই ব্যাপারটা কিন্তু দেখুন, ছেলের যে দায়িত্ব কর্তব্য তিনি কিন্তু যথাযথ পালন করেছেন। কারণ একটা একা মায়ের পক্ষে ছেলেকে অতটা স্ট্রাগল করে একটা আইটি ইঞ্জিনিয়ার বানানো, এটা কিন্তু কম মানে পরিশ্রমের কাজ নয়। এটা কিন্তু কম পরিশ্রমের কাজ নয়, এটা আমি বারবার বলবো। উনি কিন্তু করেছেন। কিন্তু সব থেকে খারাপ লাগে আজকে ওনার এই শেষ জীবনের একটি পদক্ষেপ, শেষ বয়সে এসে ধরুন একটা পদক্ষেপ গোটা জিনিসটা বদলে গেল এবং সমস্ত আঙুলগুলো তার দিকে গিয়ে উঠলো। এটাকে তো কোনোভাবে অস্বীকার করা যাবে না। আজকে যখন ওখানে ওই যে জিনিসটা প্রকাশ পেয়েছে, ওখানেও সবাই রিঙ্কু দেবীকে যা নয় তাই লিখছে। তো এই জিনিসটা কেন হবে, তাই না? দেখুন, রিঙ্কু দেবীর ছেলের যেটা হয়েছে, এটা হতে পারে এমনও হতো হয়তো রিঙ্কু দেবী যদি সাথে থাকতেন হয়তো সেক্ষেত্রেও হতে পারতো, কে জানে। কিন্তু আজকে তার রিঙ্কু দেবীর বিয়ের 1 মাসও পূর্ণ হয়নি, তার মধ্যে ছেলের এরকম অস্বাভাবিক মৃত্যু। এইটা তো সত্যি মানুষজনকে মানে অবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে পুরো। যেখানে ছেলে বিয়েতে পর্যন্ত উপস্থিত ছিলেন না, তাহলে কোথাও না কোথাও তো কিছু তো কষ্ট ছিল ছেলেটির মধ্যে, তাই না? কিছু তো না পাওয়া ছিল, কিছু তো অন্যরকম কিছু ছিল। কারণ এই বয়সের একটা ছেলে, সে লাইফে অবশ্যই তার একটা একাকিত্ব থাকবে, যে একাকিত্বটা তার গার্লফ্রেন্ডও পূরণ করতে পারছে না। এখন তার গার্লফ্রেন্ডকে যেরকম আমরা দেখেছি, সে তো একটা কি বলবো আর্টিফিশিয়াল দেখতে লেগেছে তাকে, ঠিক আছে। আর্টিফিশিয়ালভাবে সে কান্নাকাটি করছে, তুমি ছেড়ে চলে গেলে এবার আমার কি হবে। মানে এই যে ব্যাপারগুলো নর্মালি তো ধরুন আমরা দেখেছি কীরকম ধরনের কান্নাকাটি কখন কে কারা করে। এখন ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটা থেকেও হয়তো তার ছেলে অনেক ডিস্টার্ব ছিলেন মেন্টালি, এবং সে হয়তো মাকে কাছে চেয়েছিল, সে তো মায়ের কাছে আসতে চেয়েছিল, মাকে কাছে চেয়েছিল। রিঙ্কু দেবীর ছেলে হয়তো মাকে কাছে চেয়েছিল, এবং রিঙ্কু দেবী কিন্তু পারতেন ছেলেকে নিজের কাছে এনে রাখতে। এইটা সত্যি ভীষণ ওনারও হয়তো আফসোস হয়। এবং সব থেকে বড় কথা, রিঙ্কু দেবীর ছেলে যখন মানে রিঙ্কু দেবীর হাজবেন্ড দিলীপবাবুকে বাবা বলে ডেকেছেন, মানে তার ছেলের অলরেডি বাবার সঙ্গে সম্পর্ক ছিল, আমরা যেটা জানতে পেরেছি। তার বাবা সঙ্গে তার ফোনে কথা হতো, বাবার কাছে কদিন পর যাবে বলেছিল, তা তৎসত্ত্বেও কিন্তু রিঙ্কু দেবীর ছেলে তার সেকেন্ড হাজবেন্ডকে বাবা বলে সম্বোধন করতো। তার মানে বুঝতে পারছেন কতটা নিজের ভাবতো। তাহলে রিঙ্কু দেবীর ছেলের জায়গা হলো না রিঙ্কু দেবীর বাড়িতে, এটাই হচ্ছে বলার। এই জিনিসটা তো মানে রিঙ্কু দেবী নিজে বলেছেন, তাই না? এই জিনিসটা রিঙ্কু দেবী নিজে মিডিয়াতে বলেছেন যে আমার ছেলে আমাকে বলছিল যে আমি তোমার কাছে গিয়ে থাকবো, ঠিক আছে। তো এই ব্যাপারটা কখন বলে একটা এই বয়সের ছেলে, কখন এই কথাটা তার মাকে বলে? একটা জিনিস ভুল হয়েছে অবশ্যই, সেটা হচ্ছে রিঙ্কু দেবীর বিয়ের আগে আমার যেটা মনে হয় এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করা উচিত ছিল ছেলের সাথে। আমার যেটা ধারণা যে রিঙ্কু দেবী হয়তো ছেলের সঙ্গে প্রপার মানে খুলে কখনোই কথা বলতে পারেননি, হয়তো হতেই পারে, মায়ের বিয়ে তো এরকমভাবে কেউ বলতে পারে না, উনি হয়তো প্রপার খুলে বলতে পারেননি। কারণ না হলে এই জিনিসগুলো যদি প্রথমেই ছেলের মধ্যে মনের মধ্যে থাকতো যে কি করবে ছেলে, কোথায় থাকবে, কারণ ছেলে তো যথেষ্ট বড়, তো সেই সবগুলো তাহলে হয়তো কোথাও না কোথাও ছেলেটার একাকিত্ব থাকতো না। এবং একাকিত্ব না থাকলে মেবি সে যে মেডিসিনটা খাচ্ছে তার যে ওভারডোজ হয়েছে, মানে কি মেডিসিনটা সে খেয়েছে, যখন মেডিসিনটা খেয়েছে সে তার নিজের মধ্যে ছিল না, এটাও হতে পারে। সে অন্য কিছু হয়তো অন্য জগতে ছিল, বা অন্য ভাবনা ছিল তার মধ্যে, এটাও হতে পারে। অন্য ভাবনা মানে কি, মানে সে হয়তো অতটা মানে বাস্তব আমি কি করছি না করছি কোনো কিছু খেয়াল নেই, ঠিক আছে, এটাই হতে পারে। তো একটা জিনিসই বলবো যে প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের মনের খবরটা রাখা ভীষণ জরুরি, ঠিক আছে। মনের খবর মানে যদি কিছু অ্যাবনর্মালিটি লাগে, রিঙ্কু দেবী তো নিজে বলছিলেন নার্ভের, যদিও নার্ভের তো আর মনের ব্যাপার না, তবুও যদি কিছু রকম অন্যরকম লাগে অবশ্য করি। আর কোথাও না নিজেদের, যখন রিঙ্কু দেবী এত স্যাক্রিফাইস করেছিলেন, আরও তো 2-3 বছর উনি একটু স্যাক্রিফাইস করতেন,
আজকে রিঙ্কু দেবী ঠিক আছে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে, মানে দেখলে মনে হবে উনি ঝাড়া হাত পা হয়ে গেছেন, ওনার কোনো রেসপন্সিবিলিটি নেই, সত্যিই তো ওনার কোনো রেসপন্সিবিলিটি নেই। কিন্তু এই জিনিসটাও কিন্তু মানুষজন দেখছেন, এটাই। যাই হোক, আশা করি আগামী দিনে ভালোই হবে, যা হবে সেটা ভালোই হবে। কিন্তু সব ভালোর মধ্যে রিঙ্কু দেবীর একমাত্র সন্তান, তার সব থেকে বড় সম্পদ, সেই সম্পদই কোথায় হারিয়ে গেল, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করো। বাই।